আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা উদ্ভাসের উইকলি এক্সাম ৮ এটার সলিউশনটা দেখব। চ্যাপ্টার হচ্ছে তাপগতিবিদ্যা। এই চ্যাপ্টারের উপর যে 6টা প্রশ্ন এসেছিল, চলো সেটা হচ্ছে এক এক করে আমরা সমাধান করা স্টার্ট করে দিই। প্রথম যে প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে সেটা দেখো, বলা হচ্ছে কি, দুটি কার্নো ইঞ্জিনের কথা বলা। দুটো কার্নো ইঞ্জিন শ্রেণীতে যুক্ত, যার একটির গ্রাহক পরেরটির উৎস হিসেবে কাজ করে। যার একটির গ্রাহক পরেরটির উৎস হিসেবে কাজ করে। যেখানে T1 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T3, তিনটা টেম্পারেচার দেওয়া আছে। তুমি এখানে চিত্রটা দেখতে হবে, চিত্র দেওয়া আছে একটা, তিনটা তিনটা হচ্ছে তাপের আধার দেওয়া আছে। এটা হচ্ছে T1 টেম্পারেচার, T2 টেম্পারেচার, T3 টেম্পারেচারের। এটা সবচেয়ে বড়, এটা একটু মাঝারি, এটা হচ্ছে সবচেয়ে কম। তো এখান থেকে একটা ইঞ্জিন তাপ নেয়, নিয়ে হচ্ছে এখানে ছেড়ে দেয়। আবার প্রথমজন যেখানে ছেড়ে দেয় সেখান থেকে অপরজন তাপ নিয়ে অন্য একটা জায়গায় ছেড়ে দেয়। তার মানে সিরিজে হচ্ছে দুইটা ইঞ্জিন কানেক্টেড। কল্পনা করো এই দুইটার মধ্যে হচ্ছে একটা ইঞ্জিন E1, ঠিক আছে, আর এই যে দুইটা আছে এই দুইটার মধ্যে আরেকটা ইঞ্জিন কানেক্টেড, সেটা হচ্ছে তুমি কল্পনা করতে পারো E2। তো এই যে সিরিজে কানেক্টেড এবং দুইজনেরই দক্ষতা, উভয়েরই কর্মদক্ষতা দেওয়া আছে হচ্ছে 50%। এরও কর্মদক্ষতা যা, পরের জনেরও কর্মদক্ষতা তা। এমন একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো যার তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা T1 এবং T3 হবে। অর্থাৎ থার্ড যদি একটা ইঞ্জিন হতো যেটা এখান থেকে তাপ গ্রহণ করে এবং এখানে তাপ ছেড়ে দেয় ডিরেক্ট, তাহলে তার কর্মদক্ষতাটা কত হবে, E3। এটাই আমাকে হচ্ছে বের করতে হবে এখান থেকে। সেটা করার জন্য কি করব? সেটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আলাদা আলাদা হবে। আমি আগে এদের কর্মদক্ষতাগুলো বের করি, বের করে সেখান থেকে আমি থার্ড যে ইঞ্জিনটা আছে তার কর্মদক্ষতাটা বের করার চেষ্টা করব, দেন ফাইনালি হচ্ছে আনসার বের হয়ে আসবে। দেখো, ইটা 1 সমান কি বলতে পারি, প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা 1 সমান বলা যায় 1 মাইনাস T2/T1, তাই তো? কারণ এটা হচ্ছে এই দুজনের মধ্যে কাজ করে, তাই 100% আমি আপাতত লিখছি না, এটা বাদ দিয়ে দাও। দেখো, কর্মদক্ষতা দেওয়া আছে কি, উভয়ের কর্মদক্ষতা হচ্ছে 50% করে। তার মানে কি, ইটা 1 এর ভ্যালু এবং ইটা 2 এর ভ্যালু দুজনেরই হচ্ছে ভ্যালু হচ্ছে 50%। তুমি যদি হচ্ছে এটাকে 0.5 লিখতে পারো, তাই না? বা তুমি হাফ লিখতে পারো, 0.5 মানে তো হাফ। তাহলে হিসাব তুমি হাতে হাতেই করতে পারবা এই ম্যাথটাতে। দেখো, তাহলে ইটা 1 এর ভ্যালু তুমি যদি হাফ বসিয়ে দাও, হাফ, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস T2/T1। তাহলে সেখান থেকে T2/T1 এর একটা ভ্যালু আসবে, যেটা আসবে 1 থেকে হাফ বিয়োগ, মানে হাফই আসবে আর কি। তার মানে T2/T1 এর একটা আমার ভ্যালু আসছে। সেম ভাবে আমি যদি পরের ইঞ্জিনটার কথা বলি, পরের ইঞ্জিনটার ক্ষেত্রে দেখো, ইটা 2 এর ক্ষেত্রে তোমার তাপ উৎস হচ্ছে T2 এবং গ্রাহক হচ্ছে T3। তাহলে আমি বলতে পারি ইটা 2 সমান 1 মাইনাস T3/T2। বোঝা যাচ্ছে? এটাও সেম ভাবে মান হচ্ছে হাফ, তাহলে 1 মাইনাস T3/T2। এবং সেখান থেকে আমি যদি T3/T2 এর ভ্যালু বের করি, সেটাও আসবে তোমার হাফ। এখন দেখো, আমার দরকার কি, আমার দরকার এমন একটা ইঞ্জিন যেই ইঞ্জিনটা এইখান থেকে তাপ নিবে, এইখানে তাপ ছেড়ে দিবে। তাহলে থার্ড আমি যদি বলি, আমি আমি চাচ্ছি হচ্ছে ইটা 3 বের করতে, যেখানে আমার দরকার কি 1 মাইনাস, এখন তোমার উৎস T1 এবং গ্রাহক হচ্ছে T3, তাহলে T3/T1 এর ভ্যালু তোমার দরকার। এটা হলে হয়ে যেত। এখন এই যে দুইটা ভ্যালু পেলে এখান থেকে কিন্তু সে দুটো তুমি বের করতে পারবা। এটাকে তুমি যদি হচ্ছে 1 নাম্বার, এটাকে যদি 2 নাম্বার ইকুয়েশন বলো, একটু খেয়াল করো, 1কে যদি আমি 2 দ্বারা গুণ দেই আমার এই ভ্যালুটা চলে আসবে। সেটা কিভাবে দেখো, এখানে হচ্ছে T2/T1 ইন্টু T3/T2। এই T2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা সমান একুশে কত আসছে, হাফ ইন্টু হাফ, অর্থাৎ T3/T1, এটার ভ্যালু তো তোমার দরকার ছিল T3/T1 ইকুয়ালস টু হচ্ছে 1/4 আসছে। এই 1/4 মানটা যদি আমি এখানে বসিয়ে দেই ইটা 3 এর জায়গায়, সরি কি বললাম, ইটা 3 না, T3/T2 এর জায়গায় 1/4, এখান থেকে আসবে তোমার 3/4, বা পার্সেন্টেজে তুমি যদি কল্পনা করো তাহলে এটা আসবে তোমার 75%। এর সাথে 100% গুণ দিয়ে দাও, 75% আসবে। বোঝা গেছে? এই হচ্ছে আনসার। তাহলে আমাকে করতে হবে কি, দুইটি আলাদাভাবে হিসাব করলাম প্রথমত, আলাদাভাবে হিসাব করার পরে এই দুইটা ভ্যালুকেই ইউজ করে আমি থার্ড যে ইঞ্জিনটা তোমাকে ডিজাইন করতে বলেছে তার কর্মদক্ষতা আমরা বের করলাম এবং তার কর্মদক্ষতা বের হলো 75%। দেখো বোঝা যাচ্ছে কিনা? নেক্সট প্রশ্ন 2 নম্বর। এখানে বলা হচ্ছে, দেখো এই সেম সেম প্রবলেম হচ্ছে আমি কিন্তু হচ্ছে করিয়েছি যখন আমি তাপগতিবিদ্যা পড়িয়েছিলাম আমাদের কোর্সে আর কি। তো ওই প্রবলেমটাই দিয়ে দিয়েছে, সিমিলার প্রবলেম একেবারে, মানও মনে হচ্ছে একই রকম। শুধু আমি এখানে 10⁶ না দিয়ে অন্য কিছু দিয়েছিলাম, এটাই, বাট সব ভ্যালু সেম। দেখো প্রশ্নটা দেখো কি বলা,
যে এত আয়তনের একটি পানি, আমি পানিকে হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপে বাষ্পে হচ্ছে পরিণত করলে আয়তনটা আমাদের এতটুকু হয়ে যায়। ঠিক আছে, এর ফলে কৃতকাজ এবং অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি নির্ণয় করো। পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ দেয়া আছে এবং এক বায়ুমণ্ডলীয় চাপ সমান কি এটা বলা আছে। একটা প্রসেসের কথা বলা, যে প্রসেসে আমরা করছি কি, আমি একটা নির্দিষ্ট চাপের মধ্যে একে একটা আয়তন থেকে অপর একটা আয়তনে রূপান্তরিত করে দিলাম। তো যখনই তুমি আয়তনটাকে চেঞ্জ করে দাও কনস্ট্যান্ট প্রেসারে, তখন কৃতকাজের ভ্যালু কি হয়? কৃতকাজের যে ভ্যালুটা থাকে, ইকুয়েশনটা থাকে, ডিডব্লিউ সমান আমি বলতে পারি পি ইন্টু ডেল্টা ভি, তাই না? সেখানে পি কি এক বায়ুমণ্ডলীয় চাপ, তার ভ্যালু দেওয়া আছে 1.013 ইন্টু 10⁵, আর ডেল্টা ভি হচ্ছে 1671 থেকে এক বাদ দেওয়া ইন্টু 10⁻⁻ কত 6 ছিল, তাই না? তো এখান থেকে প্রথমত আমাদের কৃত কাজের ভ্যালুটা বের করে নিতে হবে, যে আমি যখনই হচ্ছে আয়তনটাকে চেঞ্জ করে দিলাম ওই মোমেন্টে আমি কতটুকু কাজ পাবো এখান থেকে। তো সেটার জন্য একটু হিসাব করে ফেলি। (169.171) এত জুল। ওকে, এই হচ্ছে তোমার কৃত কাজের ভ্যালুটা। আচ্ছা, কিন্তু কাজ বের হলো, এরপরে আমাকে বের করতে বলেছে যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও বের করতে হবে। ডিরেক্ট তো বের করা পসিবল না, তো বেটার হচ্ছে আমরা যদি একটু তাপের পরিমাণটাও বের করে নিতে পারি, যে কি পরিমাণ তাপ আমার এখানে হচ্ছে ইউটিলাইজ হলো। তো ডেল কিউ সমান আমি কি বলতে পারবো দেখো তো। যেহেতু তুমি হচ্ছে পানিকে নির্দিষ্ট চাপে শুধুমাত্র তরল থেকে বাষ্পে রূপান্তর করেছো, তার মানে তার ফেজ চেঞ্জ হয়েছে। তো ফেজ চেঞ্জের সময় আমরা যে তাপটাকে ইউজ করি বা কতটুকু তাপ দরকার, সেটা কিন্তু আমরা এই সূত্র থেকে বের করতে পারি, এম এল ভি, তাই না? ডেল্টা কিউ সমান এম এল ভি। এটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, এটা তোমার বলা আছে পানির বাষ্পীভবনের সুপ্ততা। তো আমার শুধু দরকার কি, এম এর ভ্যালুটা দরকার। এম দেয়া নাই আমার কাছে, বাট কতটুকু পানি নিয়ে তুমি কাজ শুরু করেছিলে সেটার ভ্যালু তো তোমাকে দেয়া আছে। তো পানির আয়তন যেহেতু আমাকে দেওয়া আছে, আমি কিন্তু ভর বের করতে পারবো। এম সমান আমরা বলতে পারি রো ইন্টু ভি ইন্টু এল ভি। তো রো এর ভ্যালু কত? পানির ক্ষেত্রে তো 1000, ভি হচ্ছে 1 ইন্টু 10⁻⁻6, এবং এটা হচ্ছে 22,68,000। ঠিক আছে, এখান থেকে একটু বের করে ফেলি কত আসে। তাহলে 1 10⁻³ থাকছে এখানে। আচ্ছা, এটা তো এমনি হিসাব করা যেত, 2260 এটাই হবে, এত জুল। এটাই হচ্ছে আমার তাপ। এতটুকু আমি যদি প্রদান করি তাহলে এই ঘটনাটা ঘটা পসিবল। এখন এই দুটো যদি বিয়োগ করো তাহলেই তোমার বের হয়ে যাবে কতটুকু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। সেটা হচ্ছে ডেল্টা কিউ মাইনাস ডেল্টা ডাব্লিউ, অর্থাৎ 2268 মাইনাস 169.171। সেটা আনসার। এই দুইটা আনসার তোমাকে বের করতে বলেছিল, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, কৃত কাজের ভ্যালু কত। এই দুইটা হচ্ছে আনসার। শুধুমাত্র মাঝখানে আমাকে তাপের পরিবর্তনটা বের করতে হলো, যাতে করে আমরা এই জিনিসটা করতে পারি। বোঝা গেছে আশা করি। নেক্সট প্রশ্ন দেখো, 2 মোল আদর্শ হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের কথা বলা, যেটি একটি 3 ধাপ বিশিষ্ট প্রত্যাগামী চক্রের মধ্য দিয়ে নেওয়া হলো। ধাপ 1, সম আয়তন প্রক্রিয়ায় তাপমাত্রাকে আমরা করলাম কি 450 থেকে 750 নিয়ে গেলাম। ওকে, তারপর সমস্ত প্রসারণের মাধ্যমে প্রাথমিক চাপের সমান চাপে আবার ফিরে আসে সমস্ত প্রসারণ ধাপ 2তে। ধাপ 3তে হচ্ছে সমচাপীয় সংকোচনের মাধ্যমে গ্যাসটি আদি অবস্থানে ফিরে পূর্ণ চক্র যদি সম্পন্ন করে, তাহলে প্রতিটি ধাপে এনট্রপির যে পরিবর্তন, সেই এনট্রপির পরিবর্তন আমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, এনট্রপির পরিবর্তন বের করতে যাওয়ার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে গ্রাফটা দেখতে কিরকম হবে, তাহলে জিনিসটা ভিজুয়ালাইজ করা যাবে ভালো। সূত্রগুলো কোনটা কোনটা ইউজ করব। এক কাজ করি, আমরা পি বনাম ভি এর যে গ্রাফটা সেটা ড্র করব। প্রথমে করেছি কি, প্রথমে হচ্ছে তোমার ধাপ 1-এ সম আয়তন প্রক্রিয়ায় আমি ইউজ করছি। সম আয়তন প্রক্রিয়ায় যদি নিয়ে যাই একটা বস্তুকে, তাহলে কি হবে সেটা দেখতে এরকম হবে। আয়তন কনস্ট্যান্ট, তাহলে পি বনাম ভি এর গ্রাফটা দেখতে এরকম হবে।
সমায়তন প্রক্রিয়ায় আমি টেম্পারেচারটাকে বাড়িয়ে দিলাম। এরপরে কি করলাম, টেম্পারেচার বাড়ালে অবশ্যই উপরে উঠবে, তাই না? সমায়তন প্রক্রিয়া উপরে উঠবে। এরপর সমস্ত প্রক্রিয়া হচ্ছে আমি প্রাথমিক চাপের সমান চাপে ফিরে আসি সমস্ত প্রসারণের মাধ্যমে। তো সমস্ত প্রসারণের ক্ষেত্রে তোমার যে গ্রাফটা দেখতে হয় সেটা কিরকম হয়, এরকম এরকম হয়, তাই না? এবং ফাইনালি হচ্ছে আমি সমচাপীয় সংকোচন করলাম, তার মানে যেখান থেকে শেষ করছি সেখান থেকে চাপ কনস্ট্যান্ট রেখে আমি সংকোচন করলাম একটা। তার মানে এরকম একটা গ্রাফ আসা উচিত, যেখানে এটা হচ্ছে তুমি তোমার ইনিশিয়াল অবস্থা 1 নম্বর থেকে প্রথমে 2 এ গেলে 2 থেকে 3 এ আসলে, ঠিক আছে? তা তার জন্য কি কি ভ্যালু দেওয়া আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। আগে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে এই পয়েন্টের আয়তন আর এই পয়েন্টের আয়তন কিন্তু সেম, দেখে বোঝা যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে V1 আর V2 অ্যাকচুয়ালি সমান। আর কি সমান বলা যায়, এই পয়েন্টের টেম্পারেচার আর এই পয়েন্টের টেম্পারেচার সেম, তাই না? কারণ কি সমষ্ণ যেহেতু, তাহলে T2 সমান হচ্ছে T3। আবার আবার হচ্ছে তোমার এই পয়েন্টের প্রেসার আর এই পয়েন্টের প্রেসার সেম, তাহলে P1 আর P3 সমান। তো এইগুলো হচ্ছে সমান, এগুলো হচ্ছে আমরা বুঝতে পারছি, এগুলোকে একটু পরে ইউজ করবো আমরা এই ভ্যালুগুলোকে। আর কি বলা আছে দেখো, T1 এর ভ্যালু কিন্তু বলা আছে যে টেম্পারেচার তুমি কোথা থেকে কোথায় নিয়ে গেছো। তার মানে T1 এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে 450 কেলভিন, 450 কেলভিন। T2 এটা হচ্ছে কত টেম্পারেচারে নিয়ে গেলাম, 750 কেলভিনে, 750। তো T2 এবং T3 যেহেতু সেম, তাহলে আমি বলতে পারি এটাই আসলে T3 এর ভ্যালু, তাই না? এটা বলাই যায়। এরপরে এখন আমরা আর কি দেওয়া আছে, যেহেতু তোমার দ্বিপারমাণবিক গ্যাস, তার মানে এর কি কি ভ্যালু তুমি জানো। গামা জানো তুমি হচ্ছে 1.41, সি ভি জানো তুমি হচ্ছে 5r/2, সিপি তুমি জানো হচ্ছে 7r/2। এগুলোকে হচ্ছে ইউজ করতে হতে পারে, এই জন্য এই ওয়ার্ডটা দেওয়া আছে। 2 মোল এন এর ভ্যালু তো দেওয়াই আছে প্রশ্নে, এন এর ভ্যালু। এখন আমাকে বের করতে বলেছে প্রত্যেকটা ধাপে এনট্রপির পরিবর্তন। তাহলে এক এক করে আমরা স্টার্ট করি প্রত্যেকটা ধাপে। দেখো প্রথমে 1 থেকে 2 প্রক্রিয়াটা কি, 1 থেকে 2 হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়ায় আমরা হচ্ছে পড়িয়েছিলাম তোমাদেরকে আমি, যে যদি আমি সম আয়তন প্রক্রিয়া দেখি এবং সেখানে এনট্রপির পরিবর্তন বের করতে বলে, তাহলে এনট্রপির সূত্রটা হচ্ছে এরকম, এনসিভি লন T2/T1। এবং সব ভ্যালু হচ্ছে আমার নোন, এখন আমি শুধু বসাবো, এতটুকুই কাজ। এন হচ্ছে আমার 2 মোল, সিভি আমি একটু আগে বললাম দ্বিপারমাণবিক থেকে আমরা বুঝতে পারি 5r/2, সো 5r কত 8.314/2 লন T2/T1। T2 হচ্ছে তোমার 750 আর এটা হচ্ছে 450, 750 450। শেষ, আমরা এইভাবে বসে ফেললাম, মান বের করি। (21.24) জুল পার কেলভিন, ঠিক আছে? এটা গেল হচ্ছে প্রথম যে ধাপটা, সেই ধাপের ক্ষেত্রে আমাদের ভ্যালু। নেক্সট ধাপটা কি, নেক্সট ধাপটা হচ্ছে তোমার সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে 2 থেকে 3। আমরা যদি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বলি ডেল্টা S2, তাহলে এটা সূত্র কি ছিল, NR ln V2/V1, মানে V2 তো হবে না, V3/V2 হবে। আচ্ছা, V3/V2 এর ভ্যালু কিন্তু বলা নাই প্রশ্নে কোথাও। এটা কিন্তু সূত্র সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার বের করার সূত্র কিসের, তোমার এনট্রপি পরিবর্তন। ওকে, V3/V2 এর ভ্যালু আমার কাছে যেহেতু দেয়া নাই, বাট আমার কিন্তু অন্যান্য ভ্যালুগুলোর সাপেক্ষে সেটা আমরা বের করতে পারবো। যেহেতু আমার কাছে বলা আছে দেখো V3/V2 এর ভ্যালুটাকে কি আমি এটা বলতে পারি, যেহেতু এটা একটা তোমার সমষ্ণ প্রক্রিয়া, টেম্পারেচার তোমার সেম। আবার আমি যখন 3 এর সাথে 1 এর কনসিডার করবো, একটু খেয়াল করো তো, 3 থেকে 1 এ যাওয়ার সময় V2টা বাদ দাও, আগে আগে V1টা কনসিডার করো, V2টা আমি পরে আসছি। আমি V3/V1 কে কি বলতে পারি, যেহেতু এটা হচ্ছে তোমার সমচাপীয় প্রক্রিয়া, আমরা জানি সমচাপীয় প্রক্রিয়া মানে হচ্ছে তার
চাপের মানটা কনস্ট্যান্ট যদি থাকে তাহলে আয়তনের পরিবর্তনটা অ্যাকচুয়ালি তাপমাত্রার পরিবর্তনের সমানুপাতিক, তাই না? আয়তনের সাথে তাপমাত্রার সমানুপাতিক হারে চেঞ্জ হয়। তাহলে V3 ডিভাইডেড বাই V1 সমান হয়ে যাবে T3 ডিভাইডেড বাই T1। আবার V1 যা জিনিস আমি আগেই বলেছি V2 তা জিনিস, তার মানে এটা অ্যাকচুয়ালি এটাই V3 ডিভাইডেড বাই V2 যেটা আমার দরকার সেটাই অ্যাকচুয়ালি V3 বাই V1, কারণ আসলে সেম জিনিস। এখন T3 বাই T1 এর ভ্যালু কিন্তু অলরেডি আমার কাছে নন, তাহলে T3 ডিভাইডেড বাই T1 হয়ে যাচ্ছে তোমার 750 ডিভাইড বাই 450। সহজ কথায় আমরা V3 বাই V2 কেও 750 বাই 450 এটা বলতে পারবো। বোঝা গেছে? যেহেতু দেয়া নাই, বাট আমরা চাইলে কিন্তু এভাবে জাস্ট গ্যাসের যে সূত্রগুলো আছে সেগুলোকে ইউজ করলেই পেয়ে গেলাম। এদের ক্ষেত্রে 2 আর 8.314 লন V3 বাই V2 মানে এটা 750 বাই 450। হিসাব করো। 8.49 8.49 জুল পার কেলভিন। থার্ড লাস্ট যে প্রসেসটা বলা আছে 3 থেকে 1, এই প্রসেসটা কি? এই প্রসেসটা হচ্ছে তোমার সমচাপীয় প্রক্রিয়া। তো সমচাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ডেল্টা S3 সমান কি জানি? এনসিপি কিন্তু এবার আসবে লন T1 বাই T3 আসবে। ওকে, এভাবে করতে পারো। সব ভ্যালু দেওয়া আছে, দেখো সিপি লিখে দিয়েছি, সব লিখে দিয়েছি, এমনি বের করতে পারবো। অথবা আরেকটা মেথড আছে। আরেকটা জিনিস আমরা জানি না যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কোনো একটা প্রসেস যদি ঘুরে 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 আবার আগের জায়গায় ফেরত আসে, প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে ওভারঅল যদি তুমি একটা পুরোটা চক্রের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন হিসাব করো, প্রত্যাবর্তী প্রক্রিয়া কিন্তু এন্ট্রপির পরিবর্তন ওভারঅল 0 আসে। তো তুমি এভাবেও করতে পারো, অথবা আরেকটা মেথড আছে অর, তুমি বলতে পারো ডেল্টা S1 প্লাস ডেল্টা S2 প্লাস ডেল্টা S3 ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 0। তুমি এভাবে করলেও যা আনসার আসবে, তুমি এভাবে করলেও সেম আনসার আসবে। সেক্ষেত্রে ডেল্টা S3 হবে মাইনাস দিয়ে এই দুইটার যোগফল, আর কিছু না, 21.24 প্লাস 8.49। দেখি কত আসে। $29.73। কত আসছে? 29। সো এটা হচ্ছে আনসার তোমার। বুঝা গেছে? দেখো তো হয় তুমি আগের মেথড যেটা বললাম এই সূত্রকে ইউজ করলে করতে পারবা, অথবা তুমি হচ্ছে সেকেন্ড যে মেথডটা আছে সেভাবেও করতে পারবা। অর্থাৎ একটা চক্রের মধ্যে যতগুলোই প্রসেস থাক না কেন, তুমি যদি একটা বাদে বাকি সবগুলো বের করতে পারো, বাকিটা হচ্ছে এমনি বের হয়ে যাবে যদি সেটা প্রত্যাগামী প্রসেস হয়। প্রত্যাগামী না হলে কিন্তু এটা ইউজ করতে পারবো না। ঠিক আছে, নেক্সট 4 নম্বর বলা হচ্ছে 20 মিটার উঁচু থেকে একটি লোহার বল কংক্রিটের মেঝের উপর পড়লো, পড়ার পর আবার সেটা 1 মিটার উঠে গেল। 20 মিটার উপর থেকে পড়ে 1 মিটার উপরে উঠলো। ওকে, মনে করো বল ও মেঝের ধাক্কায় হারানো যে যান্ত্রিক শক্তি বলের ভিতরে থেকে যায় বা রয়ে যায়। লোহার বলের আপেক্ষিক তাপের কথা বলা আছে, এস এর ভ্যালু দেওয়া। তাহলে প্রথম ধাক্কার পর লোহার বলে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাবে সেটা আমাকে বের করতে বলেছে। মানে যতটুকু আমি যান্ত্রিক শক্তি হারাবো সেটাই যদি বস্তুর ভিতরে তাপ শক্তি রূপে জমা হয়ে থাকে, এরকমই হচ্ছে কন্ডিশনে দেওয়া আছে। তো সহজ তাই না? শক্তির পরিবর্তন কত বলতে পারি mg, কতটুকু সে উচ্চতা উঠেছিল, মানে কতটুকু উচ্চতা থেকে আমি ফেলে দিয়েছিলাম h1 থেকে, এবং উঠলো কতটুকু, তাহলে mg h2। তাহলে যতটুকু আমি ফেরত পেলাম, যতটুকু আমি দিয়েছিলাম এবং যতটুকু ফেরত পেলাম যান্ত্রিক শক্তি হিসাবে, বাকিটাই তো হচ্ছে সেখানে তাপ শক্তি রূপে জমা হয়েছিল। এটাই হচ্ছে শক্তির পরিবর্তন, এবং এটার সমান আমি বলতে পারি হচ্ছে ms ডেল্টা থিটা। বুঝা গেছে? এটাই হচ্ছে হারানো শক্তিটাই আমার তাপ শক্তি রূপে জমা হয়ে গেছে। m যদি তুমি কমন নিয়ে নাও তাহলে হচ্ছে কেটে যাবে উভয় পক্ষ থেকে। লিখি একবার, জি হচ্ছে তোমার 9.8 আর h1 মাইনাস h2 20 মিটার এবং 1 মিটার, সো 20 মাইনাস 1 এটা হচ্ছে m, s হচ্ছে 502.296 ইনটু ডেল্টা থিটা। এখান থেকে সব ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে হচ্ছে ডেল্টা থিটা সমান, এই কত আসে? 0.37 ডিগ্রি
সেলসিয়াস। এটাই আনসার। বুঝে গেছে? দেখো সিম্পল, এটা খুবই সিম্পল প্রশ্ন, শুধুমাত্র শক্তির যে নিত্যতা এটাকে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে যে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। এটা বইয়ের প্রশ্ন, দেখো খুব তাড়াতাড়ি করবো আমরা। একটি প্রত্যাবর্তী ইঞ্জিনের তাপের 6/1 অংশকেই সে হচ্ছে কাজে রূপান্তর করতে পারে যখন উৎসের তাপমাত্রা আমি ঠিক রাখবো, ঠিক রেখে যদি আমি গ্রাহকের তাপমাত্রা 62°C কমানো হয় তখন ইঞ্জিনের দক্ষতা হচ্ছে দ্বিগুণ হয়ে যায়। তাহলে গ্রাহকের তাপমাত্রা কত? গ্রাহক গ্রাহক মানে হচ্ছে টি T2 বের করতে বলছে না, উৎস না, গ্রাহক বের করতে বলেছে। সমস্যা নেই, দুইটা অ্যাকচুয়ালি একসাথেই বের হবে। তো যেহেতু বলেছে যে প্রত্যাবর্তী ইঞ্জিনের তাপের 1/6 অংশকে কাজে রূপান্তর করে, এর মানেটা কি? এর মানে হচ্ছে তুমি যতটুকু তাপ দিচ্ছ Q1 তার কত অংশ হচ্ছে তাপে কাজে রূপান্তর করছে সেটার ভ্যালু দেওয়া আছে 1/6। এবং আমরা জানি এটাকেই অ্যাকচুয়ালি কর্মদক্ষতা বলে, তাই না? যে কতটুকু আমি ইনপুট দিচ্ছি, একটা ইঞ্জিনের ক্ষেত্রে ইনপুটটাই হচ্ছে আমার Q1 এবং আউটপুটটাই হচ্ছে আমার W। তাহলে এই দুইটার যে অনুপাত সেটাকে আমরা বলি হচ্ছে কর্মদক্ষতার ভ্যালু। এবং এই কর্মদক্ষতাকে আমি চাইলে কিভাবে বলতে পারি না, 1 - T2/T1 অবশ্যই বলতে পারবো। তো সেখান থেকে দেখো T2/T1 সমান কি আসে, 1 থেকে 1/6 বাদ দাও তাহলে 5/6 আসবে। তাহলে এখান থেকে একটা হচ্ছে তোমার শর্ত পেলাম, সেকেন্ড লাইন থেকে আরেকটা শর্ত পাবো, উচ্চের তাপমাত্রা ঠিক রেখে আমি যদি গ্রাহককে 62°C কমাই। আচ্ছা একটা জিনিস মাথা রাখবা, 62°C কমানো কিন্তু ডেল্টা থিটার কথা বলা আছে। তো ডেল্টা থিটার ক্ষেত্রে 62°C যা 62 কেলভিন কিন্তু তাই। তাহলে এটা আবার করার দরকার নাই যে 62কে প্রথমে কেলভিনে রূপান্তর করি তারপরে এখান থেকে তোমার হিসাব নিকাশ করি, এটা করা যাবে না। যেহেতু তাপমাত্রার পরিবর্তন বলা আছে, তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি যে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল সেম ভ্যালু প্রদর্শন করে। ওকে, এখানে সমস্যা হতো যদি ফারেনহাইট দেওয়া থাকতো, 62°F যদি বলা থাকতো তাহলে তোমাকে হয় সেলসিয়াস অথবা কেলভিনে রূপান্তর করা লাগতো, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য হিসেবে, তখন ঝামেলা হতো। বাট সেলসিয়াস যদি তাপমাত্রার পার্থক্য হিসেবে দেওয়া থাকে তাহলে কোনো রকম চেঞ্জ করা লাগবে না তোমার, ওই ভ্যালুটাই তুমি জাস্ট ম্যাথে ইউজ করবা, কারণ দুইটার ক্ষেত্রে দুইটাই সেম জিনিস আসলে। ওকে, এখন দেখো আমি করেছি কি, আমি গ্রাহকের তাপমাত্রা যদি 62° কমাই তাহলে বর্তমান গ্রাহকের তাপমাত্রা কত হবে, T2 - 62। এবং উৎস কত? উৎস হচ্ছে T1 আগের মতোই, তাই বলেছে উৎসকে আমি সেম রাখবো। গ্রাহককে আমি যদি এটা করি তাহলে বর্তমান যে দক্ষতা পাওয়া যাবে সেটা আগের ডাবল হয়ে যাবে। তাহলে বর্তমান যে দক্ষতা পাওয়া যাবে সেটা হয়ে যাবে 1/6 এর ডাবল। দক্ষতার সূত্র কি, 1 - T2/T1 না? তাহলে 1 - T2 এর পরিবর্তিত T2টা নিলাম আমি, T2 থেকে 62° বিয়োগ T/T1 ইকুয়ালস টু হচ্ছে আগের দক্ষতার ডাবল। তাহলে এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে মেইন লাইন এখানকার। এখন দেখি আমরা, আমি যদি মাইনাসটাকে কমন নিয়ে নিই তাহলে এখানে হবে T2/T1 প্লাস মানে গুণ করে দিচ্ছি আর কি হবে 62/T1 ইকুয়ালস টু এখানে কত আসে 1/3। ওকে, T2/T1 এর ভ্যালু কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি প্রথম যে শর্তটা থেকে, 5/6 5/6 এখান থেকে আসছে 62/T1 ইকুয়ালস টু 1/3। এখান থেকে আমরা T1 এর ভ্যালু ডাইরেক্ট বের করতে পারবো কিভাবে, আমি এই সবগুলোকে ট্রান্সফার করে দিই, 1/3 5/6 সবগুলোকে হচ্ছে যোগ করে ফেলি, 1/3 প্লাস হচ্ছে 5/6 মাইনাস 1, তাই তো, তাই হচ্ছে না? দেন হচ্ছে 62কে এটা দ্বারা ভাগ করে দিই, তাহলে 372 আসে, 372 কেলভিন। আমাকে কিন্তু গ্রাহক বের করতে বলেছিল, অর্থাৎ আমি বের করতে পারবো এখন T2 সমান, এখান থেকে বের করবো তাই না, T2 সমান কি হবে, T1 এর সাথে 5/6 গুণ, সো 372 এর সাথে আমি 5/6 গুণ করে দিই, 310। এটাই বের করতে বলছে যে গ্রাহকের আদি তাপমাত্রা কত ছিল। এটা হচ্ছে আগের তাপমাত্রা, কিন্তু বর্তমানে তুমি যদি হচ্ছে দ্বিগুণ করতে চাও তাহলে কিন্তু তাপমাত্রা এটা হবে না, এখান থেকে আবার 62° কমাতে হবে। তো কোনটা বের করতে বলেছে সেটা মাথা ঠান্ডা করে বুঝতে হবে তোমাকে। এখানে কিন্তু বলছে জাস্ট গ্রাহকের তাপমাত্রা, এটা হচ্ছে তোমার পূর্বের অবস্থার কথা। তো আমি পূর্বে কতটুকু ছিল সেটাই আমি বের করলাম, এক্সট্রা জিনিসটা কিন্তু বের করা হয়নি, মানে পরেরটার কথা বলা হয়নি, কিন্তু বের করিনি আমরা। 6 নম্বর লাস্ট প্রশ্ন আজকে, এই একমুখ পিস্টনযুক্ত এত আয়তনের একটি সিলিন্ডারের আমি 1 অ্যাটমসফিয়ার চাপে এবং এত তাপমাত্রা একটি এক পারমাণবিক গ্যাসকে রেখে দিয়েছি, এক পারমাণবিক গ্যাস বলা আছে। পিস্টন হঠাৎ করে আমি যদি সংকুচিত করি তাহলে আয়তন অর্ধেক হয়ে যায়, কিন্তু কাজ নির্ণয় করো। হঠাৎ করে মানে কি জানি, আশা করি সবাই জানো এটাতে না।
হঠাৎ করে যখন আমি একটা কোনো কাজ করব, হঠাৎ করে মানে হচ্ছে তুমি কোনো সময় দিচ্ছ না তাপের আদান প্রদান হওয়ার, তার মানে এটা অ্যাকচুয়ালি রুদ্ধতাপীয় প্রসেসকে মিন করে। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজের যে সূত্র, সেই সূত্রটা আমাকে ইউজ করতে হবে। এখানে বাকি সব কিছু দেয়া আছে। তো তার ক্ষেত্রে কৃত কাজের সূত্র কি ছিল? ডাব্লিউ সমান 1/γ-1 P1 V1 মাইনাস P2 V2। এটাই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের সূত্র। এখন দেখি যে সব ভ্যালু কি আমার জানা আছে কিনা। সব ভ্যালু কি জানা আছে? সব ভ্যালু কোনো ডিরেক্ট জানা নাই। আমাদের আদি আয়তন দেওয়া আছে, চাপ দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি যে এই সূত্র বলা যায় না, P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা। কারণ আমার কিন্তু P2 এর ভ্যালু জানা নাই আমাদের। যেহেতু আদি আয়তন দেওয়া, আদি চাপ দেওয়া, তাহলে চাপ হচ্ছে তোমার 1 অ্যাটমসফিয়ার, V1 হচ্ছে 0.45 টু দি পাওয়ার গামা। গামা কত? যেহেতু এক পারমাণবিক গ্যাস বলা আছে না কোথাও, এক পারমাণবিক, তার মানে এটা হচ্ছে 1.67, 1.67। আর P2 আমাকে বের করতে হবে, আর V2টা হচ্ছে এর অর্ধেক। তো তুমি আসলে চাইলে অর্ধেক করতে পারো, নাও করতে পারো, V1/V2 হিসেবে বসালেও হতো। 2 to 5 আসবে তাই না অর্ধেক করলে? তাহলে এক কাজ করি, এটাকে জাস্ট ভাগ করে দিলেই হয়ে যেত, এটা হাফ আসতো, আর না 2 আসতো, সরি। 2 টু দি পাওয়ার একবারে আমি বলতে পারি 1.67, এটা আসবে 3.18 অ্যাটমসফিয়ার। শেষ। এখন এই ভ্যালুগুলোই আমি হচ্ছে এখানে বসিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। 1/1.67 মাইনাস 1 P1 V1। P1 কত? P1 তো ছিল 1 অ্যাটমসফিয়ার। V1 কত? 0.45 মাইনাস P2 হচ্ছে 3.18 এবং V2 হচ্ছে, তো এর আয়তনকে আমি অর্ধেক করে দিয়েছি, তার মানে 0.225। এতটুকু অনেকে রাখলে ভুল হয়ে যাবে, কারণ আমাদের কিন্তু এই ইউনিটটা অন্যরকম আসবে। একটাকে তুমি আয়তনটাকে তুমি এসআই একক নিয়েছো মিটার কিউব, এটাকে নিলে তুমি হচ্ছে অ্যাটমসফিয়ার, তাহলে কিন্তু হবে না। তুমি যদি হচ্ছে আয়তনকে মিটার কিউবে নাও, অবশ্যই তোমাকে প্যাসকেল বানাতে হবে প্রেসারটাকে। তাহলে অ্যাটমসফিয়ার যেটা আমি নিয়েছি, এটাকে প্যাসকেল করার জন্য কি করবো আমি? আমি হচ্ছে শুধুমাত্র এটা দ্বারা গুণ করে দিব, 101325, যেটা আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান কত প্যাসকেল। তাহলে এটা হচ্ছে জুলে আসবে ওভারঅল। ঠিক আছে, এখন আমি বলতে পারি কৃত কাজের যে ভ্যালুটা, দেখি বের করি কত আসে। এটা আসে হচ্ছে 0.45 মাইনাস 3.18 ইন্টু 0.225 ইন্টু 101,325 ভাগ 0.67, 40151 মাইনাস দিয়ে। মাইনাস কেন আসলো কে বলতে পারবা? মানে আনসারটা কি মাইনাস আসলো, এটা কি ঠিক আছে? মাইনাসটা দেখেই আসলে বুঝতে পারবা যে আনসারটা ঠিক থাকার পসিবিলিটি অনেক বেশি, তাই না? কারণ এখানে হচ্ছে তোমার সংকুচিত করা হয়েছে। যখনই একটা আমি সিস্টেমকে সংকোচন করি, তখন হচ্ছে বাইরের পরিপার্শ্ব থেকে সিস্টেমের উপর কাজ করা হয়, যেটাকে আমরা হচ্ছে চিহ্নের রীতি অনুসারে আমরা বলি কি নেগেটিভ ওয়ার্ক। তার মানে এটা অবশ্যই আনসারটা নেগেটিভ আসা উচিত ছিল, এবং সেটাই আমাদের এসেছে। ঠিক আছে, তার মানে আনসার ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি 6টা প্রশ্ন। খুব কঠিন প্রশ্ন ছিল না এবারও, সহজ প্রশ্ন ছিল। আমরা যদি এক এক করে রিভিউ করি, এটা তো একদম বেসিক প্রশ্ন একটা, এটা এই টাইপের প্রশ্ন তোমরা বইয়ে হচ্ছে সলভ করে করে এসেছো এইচএসসি লেভেলেই। এর আগের প্রশ্নটা হুবহু বইয়ের প্রশ্ন, এটা বইয়ে আছে, সব জায়গায় আছে। ঠিক আছে, এবং একবারে হচ্ছে তোমার মান সহ মনে হচ্ছে সেম, কোনো রকম চেঞ্জও করেনি। এটা 62 ছিল যতদূর মনে পড়ে আমার, এটা 1/6 ছিল, সবই সেম। তো এটা খুব সহজ প্রশ্ন। এটা মানে বইয়ে না থাকলেও, আমি জানি না থাকতেও পারে, একবারে সহজ, এমনি করতে পারা যাবে। এটা একটা চিন্তার বিষয় যে শুধুমাত্র এই প্রশ্নটাই মনে হচ্ছে যে একটু চিন্তা করার জন্য দিয়েছে, যে প্রত্যেকটা ধাপে তুমি সূত্রগুলো অন্তত বুঝতে পারছো কিনা। প্রত্যেকটা ধাপের সূত্র দেখলে প্রতিপাদন দেখতে হবে তোমাকে, ঠিক আছে, কিভাবে এই সূত্রগুলো এসেছে, তাহলে তোমার মাথায় থাকবে, বেটার ভালোভাবে থাকবে। আদারওয়াইজ হচ্ছে ভুলে যাবা কোন প্রসেসের ক্ষেত্রে কোন রকম ছিল। তো একটু প্রতিপাদনটা দেখে নিও। 2 নম্বর, 2 নম্বর প্রশ্নটা, হ্যাঁ এটা ভালো প্রশ্ন ছিল। এটা অনেক বইয়েই দেয়া আছে আমার মনে হয় এখন, বাট সহজ প্রশ্ন। এই টাইপের প্রশ্ন একটা আইইউটিতে এসেছিল, আইইউটিতে একবার এক্সামে এসেছিল। তো খুব একটা কঠিনও বলবো না এটাকেও। 1 নাম্বারটা হচ্ছে খুব প্রশ্ন, সহজই প্রশ্ন, শুধুমাত্র একটু তোমাকে চিন্তা করতে হবে। এই হচ্ছে আজকের উইকলি 8 নম্বরের সলিউশন।
আশা করি সবগুলো প্রশ্নের আনসার বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে অন্য কোনো জিনিস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।